একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, আর সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার শেখ নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। এবং বলে রাখি, আজ আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটির অধ্যাপক মোস্তফা মঞ্জুর হাসান এবং আছেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা দীপক সুমন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমরা আলোচনায় যাব, তবে তার আগে একটা প্রতিবেদন দেখিয়ে দিতে চাই, যাতে করে ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। এবার বিএনপি মহাসচিবকে হত্যার গুজব ছড়ালো। টিকটকের শতাধিক অ্যাকাউন্ট থেকে একযোগে ছড়ানো হলো এই গুজব। মূলত চ্যানেল 24-এর খবরের 5টি ভিডিও কৌশলে জুড়ে দিয়ে এই মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। ওদিকে রাষ্ট্রপতির নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে এমন মিথ্যা দাবিও ছড়িয়েছে ফেসবুকে। আর দিনের শেষ ভাগে গুজবের কবলে পড়ল ৭১ টেলিভিশনও। ৭১-এর ফটোকার্ড নকল করে সার্জিস আলমের ছবি যুক্ত করে দাবি করা হলো নোয়াখালী নয়, কুমিল্লাকেই বিভাগ বানাতে চান সার্জিস আলম। বাস্তবতা হলো এমন কোনো ফটোকার্ড ৭১ টেলিভিশন করেনি। দর্শক, চলুন কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। বিএনপি মহাসচিবকে কুপিয়ে হত্যা এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়েছে টিকটকে। সংবেদনশীল দাবির এই ভিডিওটি শতাধিক শেয়ার হয়েছে নানা অ্যাকাউন্ট থেকে, হয়েছে লক্ষাধিক ভিউ। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি আসল নয়, পুরোটাই মিথ্যা তথ্য। চ্যানেল 24-এর খবরের 5টি ভিডিও কৌশলে জুড়ে দিয়ে এই মিথ্যা দাবি প্রচার করা হয়েছে। ব্রেকিং নিউজ, মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে গ্রেফতার উপদেষ্টা আসিফ নজরুল। ভিডিও দেখুন কমেন্টে। এমন দাবিতে একটি পোস্ট ফেসবুকে ঘুরছে। বিভ্রান্তি যখন বাড়ছে, যাচাই করে দেখা গেল এই দাবিটিও মিথ্যা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে গ্রেফতার করা হয়নি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই দাবিটি ছড়ানো হচ্ছে। ওদিকে 22 অক্টোবর 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে নেওয়া হয়েছে। এর কিছু সময় পরেই দাবি করা হয় সেনা কর্মকর্তাদের নিঃশর্ত মুক্তি চায় জামাত ইসলামী। এমন দাবিতে প্রথম আলোর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ভাইরাল হয়। পরে রিউমার স্ক্যানার যাচাই করে নিশ্চিত করে প্রথম আলো এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং জামাতের পক্ষ থেকেও এমন কোনো মন্তব্য করা হয়নি। এরও কিছু সময় পর সার্জিস আলমের ছবি যোগ করে ৭১ টেলিভিশনের ডিজাইন সংবলিত একটা ফটোকার্ড ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় কুমিল্লাকে বিভাগ বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন সার্জিস আলম। তবে বাস্তবতা হলো ৭১ টেলিভিশন এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ৭১ টেলিভিশনের ফটোকার্ড এডিট করে এটি তৈরি করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো ধরন বিশ্লেষণ করে দেখা গেল সেনাবাহিনী এবং রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে গুজব ছড়ানো হচ্ছে। পুরনো ভিডিওর সাথে ইচ্ছে মতো মিথ্যা, চটকদার আর উস্কানিমূলক ক্যাপশন জুড়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে সেগুলো সত্য প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং মূলধারার গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, এবং এখান থেকে আলাপে যেতে চাই। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটির অধ্যাপক জনাব মোস্তফা মঞ্জুর হাসান এবং আছেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা দীপক সুমন। আপনাদের দুজনকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। এবং জনাব মোস্তফা মঞ্জুর হাসান, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। মানে আপনি দেখতে পাচ্ছেন যে নজিরবিহীন একটা গুজবের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এবং আপনি যে দেশে শিক্ষকতা করছেন অস্ট্রেলিয়াতে, যদি ভুল না করে থাকি, এটা প্রথম দেশ যারা একাধিকবার ফেসবুককে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং তাদের কাছ থেকে জরিমানাও আদায় করেছে। আপনাদের দেশের যে অভিজ্ঞতা, সেখানকার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা দিয়ে যদি আপনি আমাদের দেশের দুর্বলতার জায়গাটা পরিমাপ করেন, কি দেখতে পান আসলে? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আসলে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার যে পার্থক্যগুলো, সেগুলো দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে যে দুর্বলতা বা সীমাবদ্ধতা বাংলাদেশে আছে, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক যে ডিফারেন্স কিংবা সীমাবদ্ধতা বাংলাদেশের ক্ষেত্রে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় দুর্বলতা যেটা চোখে পড়ে, সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসিটার অভাব। তো আমাদের দেশে এখন সবাই স্মার্টফোন ইউজ করছে, সবাই সোশ্যাল মিডিয়ার একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু এই টেকনোলজিগুলোকে কিভাবে রেসপন্সিবলি ইউজ করতে হবে সেই ব্যাপারটার মধ্যকার সক্ষমতার যথেষ্ট পরিমাণে একটা ফারাক রয়ে গেছে। অধিকাংশ লোকে জানে না যে কীভাবে সত্য এবং মিথ্যা তথ্যের মধ্যকার ডিফারেন্সটা খুঁজে বের করা যায়, সত্যটাকে কীভাবে যাচাই করা যায়। যার পর যেটা হয় যে সবাই
মিথ্যা তথ্য তাকে সত্য মনে করে সেটাকে সবাই শেয়ার করছে এবং অ্যালগোরিদমের ইউজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। আরেকটা হচ্ছে আমাদের যে রাজনৈতিক এবং ধর্মীয় যে সংস্কৃতিটা সেটা অনেক বেশি আবেগ নির্ভর। আর যখন কোনো কিছু আবেগ নিয়ে করা হয় তখন মানুষ লজিক বা যুক্তির দিকে না গিয়ে মানুষ আবেগ নির্ভর হয়ে কাজকর্ম করে এবং তারা সেক্ষেত্রে যে নিউজটা তার আবেগের সাথে সংযুক্ত হয় বা যেটা সে মনে করে যে সে ওই লাইনে বিলং করে তখন দেখা যায় যে ওই জাতীয় নিউজগুলোকে সে অনেক ক্ষেত্রে ভুল বা মিথ্যা জানলেও সেটাকে সে শেয়ার করে, যেটা তার ব্যক্তিগত আবেগের সাথে কনসিস্টেন্ট থাকে। আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে অনলাইন মিডিয়ার একটা বড় রকমের প্রভাব। রিসেন্টলি একটা স্টাডিতে দেখা গেছে যে টেলিভিশন কিংবা ফর্মাল যে মিডিয়াগুলো আছে নিউজ সোর্স হিসাবে ওগুলার জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। এই 2024 সালের যে স্টাডি কথাটা আমি বলছি সেখানে দেখা গেছে টেলিভিশনের জনপ্রিয়তা হচ্ছে এখন মাত্র 56% বা 56%, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ইউজ করা হচ্ছে 49% নিউজের সোর্স হিসাবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জেন জিদের মধ্যেকার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর যে নির্ভরশীলতা সেটা 60% বা 60%, যেটা কিনা গত বছরের তুলনায় 17% বেশি। তো আপনি যে নিউজের মধ্যে যে কথাটা আপনি নিজে বলেছেন সেটা হচ্ছে যে আমাদেরকে নির্ভর করতে হবে ফর্মাল নিউজ মিডিয়ার উপরে রাদার দেন এই সোশ্যাল মিডিয়ার উপরে, কিন্তু যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রভাবটা দিন দিন বাড়ছে এবং সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু অনেক বেশি পরিমাণে অপতথ্য কিংবা ভুল তথ্য কিংবা গুজবগুলো ছড়ানো হচ্ছে। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের ফ্যাক্ট চেকিং এর যে সক্ষমতা বা সেটা একটা বড় রকম ঘাটতি রয়ে গেছে। এই কারণে ভুল তথ্য যাচাই করা এবং জনগণকে সতর্ক করার যে প্রস্তুতি থাকা দরকার সেটা আমাদের মধ্যে অনেক কম। আর একটা হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যমের যে জবাবদিহিতা, যেটা আপনি একটু আগে বলেছেন যে অস্ট্রেলিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে এনশিওর করা হচ্ছে। আমাদের মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে। আর একটা হচ্ছে বিশ্বাসযোগ্য তথ্যের একটা ঘাটতি, যেটা অনেকে মনে করে যে অনেক সময় সরকারি প্রতিষ্ঠান কিংবা মিডিয়ার প্রতি একটা আস্থার ঘাটতি আছে, যে কারণে মানুষ যখন সঠিক সময় সঠিক তথ্য না পায় তখন তারা অল্টারনেটিভ সোর্স এবং এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার উপর তারা অনেক বেশি ডিপেন্ড করছে। যে মোটা দাগে বলা যেতে পারে এই সমস্ত ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক যে সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার কারণে মূলত ছড়াচ্ছে এগুলো। খুব চমৎকার করে আসলে বললেন, মানে সব কটা পয়েন্ট আসলে কভার করলেন। এর বাইরে একটা বিষয় আমরা প্রায় সাফার করি, সেটা হচ্ছে আমাদের দেশে টেক জায়ান্টদের কোনো অফিস নেই, যে কারণে আমরা সরাসরি অভিযোগও জানাতে পারি না। আমি নিশ্চয়ই বিরতির পর যখন আপনার কাছে আসবো তখন এটা নিয়ে আলাপ করার চেষ্টা করবো। এই ফাঁকে যেন দীপক সুমন আপনার কাছে আসতে চাই, আপনারা যারা শিল্পী, আমরা দেখেছি শিল্পীদেরকে সেলিব্রিটিদেরকে একটু বেশি তাদেরকে গুজব তাড়া করে, কারণ এটাতে একটা সুবিধা হয়, কারণ শিল্পীদের নিয়ে গুজব ছড়ালে সেটা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু মুশকিল হচ্ছে এখন তো যে মাত্রা পেয়েছে গুজবের সাথে এআই যুক্ত হয়েছে, এবং আমার আপনার কনভারসেশনের ছোট্ট একটা অংশ যেটা আপনি বললেন সেটাকেই কেটে রিলস আকারে ছড়িয়ে দিয়ে একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করবে। আপনি এবং আপনার সহকর্মীদের ভোগান্তির চিত্রটা কেমন সংক্ষেপে একটু জানতে চাই। আসলে ঠিক এমন একটা সময় এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকদিন আগেরই ঘটনা, আমার খুব কাছের এক মানুষ, একজন জনপ্রিয় উপস্থাপিকা, একটা টেলিভিশন চ্যানেলের ডিজিটাল প্ল্যাটফর্মে একটা প্রোগ্রামের প্রেজেন্টেশনের উপস্থাপনার কাজ করেন। সম্প্রতি যেটা ঘটেছে যে তিনি একটা অনুষ্ঠানে তার গেস্টকে বলছিলেন যে আপনি আমার উপর একটু রাগ করেন, মানে একটু রাগের অভিনয় করেন। তো যে গেস্ট ছিলেন তিনি রাগের অভিনয় করতে গিয়ে তাকে ইচ্ছে করেই অনেক রকম বুলিং অভিনয়, মানে রাগ করার অভিনয় করেছে। আচ্ছা, পরে উনি যে প্রশ্নটা করেছেন সেটি না পোস্ট করে শুধুমাত্র রাগ করে যে কথাগুলিকে তাকে ছড়িয়ে দিচ্ছিল সেই কথাগুলো শুধুমাত্র কেটে আলাদা করে রিলস বানিয়ে ওই ডিজিটাল প্ল্যাটফর্মে ছাড়া হয়েছে। যে কথা মঞ্জুর ভাই বলছিলেন যে কি বলে সোশ্যাল মিডিয়া আর মানে আমাদের টিভি চ্যানেল বা ফর্মাল মিডিয়া এই দুটো কিন্তু আমরা ইদানিং দেখছি যে ভিউ বা মানে ওই যে ভিউ এর বাণিজ্য, এই কারণে অনেক রকম বড় বড় টেলিভিশন স্টেশনও তারা নিজেরা ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কিছু প্রোগ্রাম করে যেগুলো টেলিভিশনে অন এয়ার হয় না, এরকম বেশ কয়েকটা। এবং সেইখানে ওই একই ঘটনা ঘটছে যে তারা ওইরকম কাট, মানে এটাকে ওই আগের ডিজিটাল ভাষায় কাট পিসি বলবো আমি, কাট পিস টাইপের, হয়তো অশ্লীলতা নয়, মানুষকে ওই মানে কি বলবো খাওয়ানোর মতো করে ভিউ বাণিজ্যের মতো করে ছোট ছোট ঠিক যে অংশটুকু দিলে ভিউ হবে, যেটা আপনি বলছিলেন শিল্পীদের তো পেট খারাপ হইলেও
সেটাও একটা বড় নিউজ। তো সেই রকম করে তারা কোর্স করেছে কাজটা, এবং সেই ঘটনা ঘটার পর মারাত্মকভাবে বিভিন্ন জায়গায় যিনি উপস্থাপিকা ছিলেন তাকে প্রথমত নানা রকম আক্রমণের শিকার হয়েছে, সোশ্যাল মিডিয়া বুলিং এর শিকার হয়েছে। পরবর্তীতে আবার অনেকে তাকে সাপোর্টও করে বলেছেন যে না আসলে কি ছিল, এইভাবে উপস্থাপিকাকে হেয় করা হচ্ছে ইত্যাদি। শুধু এই ক্ষেত্রেই না, ধরেন এরকম ঘটনা আমি দেখি যে কোনো একটা টেলিভিশন নাটক বা কোনো একটা সিনেমার শুটিং হয়েছে, সেইখানে কোনো একজন নায়ক মানে যিনি অভিনেতা অভিনেত্রীর মধ্যে কোনো একটা বিয়ের ঘটনা ঘটেছে, আমরা হয়তো কোনো একটা শিরোনাম দেখছি অমুক আবার বিয়ে পিড়িতে বসলেন। জি, এটা নাটকের ঘটনা, কিন্তু কোথাও হেঁটে বা কোথাও এটা বলাই নেই যে এটা নাটকের ঘটনা, বা এমন ভাবে বলে যে মানে অমুক তার সংসার ভেঙে দিলেন। সংসার আসলে ভাঙে নাই, ওটা নাটকে ভাঙছে, কিন্তু লেখে যে অমুক নায়ক বা অমুক নায়িকা বা অমুক সেলিব্রিটি তার সংসার ভেঙে গেছে। মানে শিরোনামের মধ্যে আসলে বিভ্রান্তি ছড়াচ্ছে। দীপক সুমন, অনেক চমৎকার করে আপনি অনেকগুলো সংকটের কথা, ভোগান্তির কথা বলেছেন। আমি একটা ছোট বিরতির পর ফিরবো এবং তখন আসলে আপনার কাছ থেকে আপনার প্রত্যাশিত সমাধান কি হতে পারে, কার কি দায়িত্ব, সেরকম কিছু সাজেশন জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আসলে খুব ছোট ছোট করে কিছু সাজেশন জানার চেষ্টা করব। অপতথ্যের পথ পুরোপুরি হয়তো বন্ধ করা যাবে না, কারণ এটা বৈশ্বিক সমস্যা, কিন্তু কিছুটা হলেও কমানো সম্ভব, নিয়ন্ত্রণ আনা সম্ভব, সেটা আসলে কিভাবে একটু জানার চেষ্টা করব। শুরুতে দীপক সুমন, আপনাকে থামিয়েছিলাম, আপনি ওই কথা রেশ ধরে একটু বলবেন কি ধরনের প্রত্যাশা আসলে আপনি চাচ্ছেন, সেটা বন্ধ করার পথ কি হতে পারে আসলে। দেখেন, মেইন স্ট্রিম মিডিয়াতে যেটা যদি কখনো ঘটে থাকে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন যদি এমন হয় যে মেইন স্ট্রিম, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়া হোক, তারা সবাই মিলে যদি একটা জায়গায় কোথাও ফ্যাক্ট চেকিং এর একটা জায়গা ঠিক করে যে এই জায়গা থেকে পাস হয়ে গেলে তারপরে এই নিউজটা দেওয়া যাবে, বা এই জায়গায় ফ্যাক্ট চেকিং অ্যাপ্রুভ হওয়ার পর সেই সংবাদটা পরিবেশন করা যাবে, এরকম কোন একটা সিস্টেম করা যেতে পারে, বা এটা গভর্নমেন্ট থেকেও হতে পারে, আমি জানি না, বা গভর্নমেন্টের হস্তক্ষেপ কখনো মিডিয়ার প্রতি আবার কোন রকম অবস্টাকল তৈরি করার কিনা, সেই হিসেবে আমার মনে হয় নিউজ এজেন্সি যারা সংবাদপত্র বা মানে টেলিভিশন চ্যানেল, যে কোনো গণমাধ্যমের যারা আছেন, তারা একসাথে হয়ে যদি এরকম কোনো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান করেন যে যেখান থেকে ফ্যাক্ট চেক হওয়ার পরে তারপরে এই নিউজটা পাবলিশ করা যাবে, এটা একটা ওয়ে হতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন যে সোশ্যাল মিডিয়া যে গণহারে যেগুলোকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন, আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে মনে হয় সরকারকে খুব অগ্রসর হওয়া দরকার। আমরা যে ঘটনাগুলি দেখি, কোথাও মানে এরকম ঘটনা হয় যে গুজব হয়েছে, ফ্যাক্ট চেক করে প্রমাণ হয়েছে এটা গুজব, কিন্তু তারপরে যে তার কোনো শাস্তি হয়েছে, এইরকম ঘটনা আমি দেখি নাই বললেই চলে। উদাহরণস্বরূপ যদি কোথাও কোনো শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে মনে হয় অন্যদের ক্ষেত্রে তৎপরতা মানে এই তৎপরতাগুলো কমতে থাকে। আর বিষয়টা হচ্ছে যে আমরা দিনের পর দিন এরকম হয়েছে যে এত বেশি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, মানে এই বিগত 1 বছরে ফ্যাক্ট চেকিং এর প্রতিষ্ঠান এত বেশি বেড়ে গেছে, মনে হয় যেন মেইন স্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়া দেখা বাদ দিয়ে আমাদের এখন ফ্যাক্ট চেকিং পেজগুলি রেগুলার দেখতে হচ্ছে। মানে আমরা মেইন স্ট্রিম মিডিয়া দেখা বাদ, অন্যান্য সোশ্যাল মিডিয়া দেখা বাদ, শুধু ফ্যাক্ট চেকিং বিভিন্ন যে পেজগুলো আছে বা বিভিন্ন সাইটগুলো আছে, সেগুলো দেখার আমরা দেখতে বাধ্য হচ্ছি। তাহলে আমি এখানে 3টা পয়েন্ট নেই এভাবে, যে প্রথমত আমাদের একটা মিডিয়া হাউসগুলো একটা সেন্ট্রাল ফ্যাক্ট চেকিং সিস্টেম থাকবে যেখান থেকে সবকিছু পিউরিফাই হয়ে আসবে। দ্বিতীয় হচ্ছে একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা দেখলে অনেকে হয়তো গুজব ছড়ানোর কথা দ্বিতীয়বার ভাববে না। অনেক ধন্যবাদ। আমি এই জায়গা থেকে অধ্যাপক মোস্তফা মঞ্জুর, চাইলেই খুলতে পারবে না, ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান খোলার পর তাকেও বিধিবদ্ধ হইতে হবে। একদম, মানে তারও একটা অথরিটি থাকতে হবে, একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, যেন আমরা বিশ্বাসযোগ্যতা খুঁজে পাই। প্রফেসর মোস্তফা মঞ্জুর, আপনি শুরুতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সংকট বলেছেন, যেটা আমরা সরকারের পর্যায়ে থেকেও বলতে শুনি। সমাধান কি হতে পারে আসলে? ধন্যবাদ। অলরেডি আপনারা ফ্যাক্ট চেকিং নিয়ে কথা বলা হয়ে গেছে। তা আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কথাটা, যেটা হচ্ছে কি মূলত গুজব কিংবা মিথ্যা তথ্যের সবচেয়ে বড় সোর্সটা। এই সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যে চুক্তি করা যায়, যেটা অস্ট্রেলিয়া করেছে, যে বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলোকে তারা হচ্ছে প্রতি বছর তাদেরকে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, রিপোর্টিং করতে হবে তারা কিভাবে এই সমস্ত কন্টেন্টগুলোকে রিভিউ করছে, ভাইরাল মিথ্যা তথ্যগুলোকে তারা কিভাবে রিমুভ করছে, তাদেরকে এটা করতে হবে, আদারওয়াইজ তাদেরকে জরিমানার শিকার হতে হবে। আর দ্বিতীয় তথ্য হচ্ছে, যেমন আমি খুব রিসেন্টলি ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে অস্ট্রেলিয়াতে 16 বছর কিংবা তার নিচে যাদের বয়স, তারা কেউ আর সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট রাখতে পারবে না। যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। যে কারণ হচ্ছে গিয়ে এই সমস্ত মিথ্যা তথ্য কিংবা গুজবের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশু কিশোর এবং হচ্ছে গিয়ে বয়স্ক যারা আছেন তারা। তো গভর্নমেন্ট চাচ্ছে যে যেহেতু শিশু কিশোররা অনেক বেশি এবং নারীরা এই দ্বারা শিকার হচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে সোশ্যাল মিডিয়ার জন্য ম্যাচিউর হওয়ার জন্য 16 ইয়ার্স টাইম দেওয়া হচ্ছে। 16 বছর যারা হবে তারাই পারবে একমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য। তো এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসটা আমি কন্ট্রোল বলবো না, বাট যেহেতু তারা
সোশ্যাল মিডিয়ার জন্য এখন উপযুক্ত না, সেই জন্য তাদেরকে যদি এটা বাইরে রাখা যায় সেটা একটা হয়তো অনেক বেশি পরিমাণের হার্ড স্টেপ হবে। কিন্তু আমরা আসলে টেকজারদের তো মানে কোনোভাবেই নেগোসিয়েশন করে এ দেশে তাদের অফিস তৈরি করতে পারলাম না। সেখানে সরকারকে এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আসলে ব্যক্তিগত পর্যায়ে কিংবা আপনার এই প্রাইভেট এন্টারপ্রাইজ থেকে এটা কোনো রকম কাজ করা যাবে না। এটা গভর্নমেন্টকে স্ট্রং ইনিশিয়েটিভ নিতে হবে। ইভেন যখন অস্ট্রেলিয়াতে সরকার যখন সিদ্ধান্ত নিচ্ছে যে 16 বছরের নিচে কেউ আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না, টেক জায়ান্টরা কিন্তু চেষ্টা করছে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করার জন্য, বাট গভর্নমেন্ট বলছে যে এই ব্যাপারে আমরা কোনো নেগোশিয়েশন করব না। সরকারেরই একটা দায়িত্ব। সবশেষ কোনো মন্তব্য দীপক সুমন যুক্ত করবেন কিনা এই ক্ষেত্রে? আমি বলি যে আসলে গভর্নমেন্ট বা আমরা যে পক্ষ যত শক্তিশালী হই না কেন, আমাদের যদি দেশের আসলে সামগ্রিকভাবে যেটা বলছি যে ডিজিটাল মিডিয়া ব্যবহারের যে ম্যাচুরিটি তৈরি করার কথা বললেন, সেই জন্য আমাদের শিক্ষা দীক্ষার প্রচন্ড একটা সমস্যা আছে, বা আমাদের সোসাইটিটাই মানে সাংস্কৃতিক দিক থেকে ওই বিকাশটা ঘটে নাই যে আমরা এগুলিকে অ্যাভয়েড করব। আমরা নোংরা খবর নিতে, অশ্লীল খবর নিতে, গুজব খবর নিতে বেশি প্রস্তুত। এই মনোবৃত্তিটা পরিবর্তন হওয়া, সমাজে মনোবৃত্তি পরিবর্তন হওয়ার জন্য সমাজের সকল স্টেক হোল্ডারদের পদক্ষেপ নেওয়া জরুরি। জি, এবং আমরা ইদানিংকালে একটা বিষয় প্রায় দেখি, সেটা হচ্ছে যে সার্কাজম করে পেজগুলো, স্যাটায়ার পেজ নাম দেয়া, এবং সেখান থেকেও নানামুখী ফান করে গুজব ছড়ানো হয়, অনেকে সেটা বিশ্বাস করেন এবং শেয়ারও দিয়ে ফেলেন। আপনাদের দুজনের প্রতি অনেক কৃতজ্ঞতা যে আসলে অনেকগুলো বিষয়ে সাজেশন আকারে এলো। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো এবং আরও কথা বলার সুযোগ হবে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি ইউনিভার্সিটির অধ্যাপক মোস্তফা মঞ্জুর হাসান এবং ছিলেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা দীপক সুমন। এবং দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।